একটা ফাঁকা পুরনো পুলিশ স্টেশন, শেষ রাতের ডিউটি, চারপাশে এমন সব ভৌতিক ঘটনা যেগুলোর কোনো যুক্তি নেই। এটা শুধুমাত্র একটা মুভি নয়, এটা এমন একটা ঘটনা যা একটা মানসিক চাপ, অতিপ্রাকৃত ভয় আর মানবিক দুর্বলতার এক দমবন্ধ করা অভিজ্ঞতা। এক পুলিশ অফিসার যার প্রথম নাইট শিফট এই ভয়ানক স্টেশনে, কিন্তু তিনি আদৌ জানে না যে উক্ত স্টেশনে তার সাথে কী কী ভয়ানক ঘটনা ঘটতে চলেছে, আর এটাই তার জীবনের সবচেয়ে ভয়ানক রাতে পরিণত হয়। উক্ত স্টেশনে তার সাথে ঘটে যায় মারাত্মক ভয়ানক ঘটনা, যা একদমই সাধারণ কোনো ঘটনা নয়। চলুন তবে আর কথা না বাড়িয়ে আমরাও উক্ত ভয়ানক অশরীরী স্টেশনের ভেতর থেকে ঘুরে আসি, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আর প্রতি মিনিট আপনাকে ভয় পাওয়াতে বাধ্য করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার দেখে আসি এমনই এক পুরনো ভৌতিক পুলিশ স্টেশনের এক অফিসারের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ভয়ানক গল্প নিয়ে নির্মিত মুভি লাস্ট শিফটের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্ট্রাকারের সাথে। ঘটনা শুরু হয় এই মুভির প্রধান চরিত্র পুলিশ অফিসার জেসিকাকে দেখিয়ে। আজ রাতে একটা পুরনো পুলিশ স্টেশনে তার রাতের শিফট অর্থাৎ নাইট ডিউটি করতে হবে, আর এই বিষয়টা নিয়েই ফোনে তার মায়ের সাথে কথা হচ্ছে। তবে তার মা তাকে জানান জেসিকা যেন উক্ত স্টেশনে না যায়, কারণ হলো জেসিকার বাবাও নাকি উক্ত স্টেশনে নাইট শিফটে কাজ করেছিল এবং তিনি ওই স্টেশনে কোনো এক অজানা কারণে মারা যান। তবে জেসিকা জানায় আজকে উক্ত স্টেশনে তার লাস্ট শিফট, এরপর সে অন্য স্টেশনের দায়িত্বে থাকবে। তো এরপর জেসিকা উক্ত পুলিশ স্টেশনের ভিতরে চলে আসে। চারপাশে একদমই নিস্তব্ধ, কারোরই কোনো সারা শব্দ নেই। জেসিকা ভিতরে ঢুকে ওইখানে কর্মরত তার সিনিয়র কোনো কর্মকর্তাকে ডাকছিল। একটু পরে জেসিকা দেখতে পায় সামনে কেউ একজন কেমন জানি অদ্ভুত আচরণ করছিলেন, মনে হয় সে কারোর ওপর বেশ রেগে আছেন। একটু পরে জেসিকা ডাকে তিনি জেসিকার সামনে আসেন। এই লোকটির নাম অফিসার কোহেন, তিনি জেসিকার সিনিয়র অফিসার। তিনি জেসিকাকে জানান আজ রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত তার একাই এই স্টেশনে ডিউটি করতে হবে, এর আগে সে চলে গেলে সে চাকরি হারাবে। তো এরপর তিনি জেসিকাকে উক্ত স্টেশন ভালোভাবে ঘুরিয়ে দেখান এবং বলেন রাতে বায়োক্লিন থেকে কিছু এভিডেন্স নিতে কেউ একজন আসবে। তো এরপর তিনি চলে যান। পুরো পুলিশ স্টেশনে জেসিকা কেবল একা। জেসিকা বসে আছে, তখনই ল্যান্ডলাইনে একটা ফোন আসে। সে ফোন রিসিভ করার পরে ওপাশ থেকে একটা মেয়ের কান্না শব্দ ভেসে আসে। মেয়েটি তাকে সাহায্য করতে বলে আর বলে সে একটা জায়গায় আটকা পড়ে আছে। জেসিকা মেয়েটির অ্যাড্রেস জানতে চাইলে মেয়েটি বলে তার মনে হয় সবাই মারা গেছে এবং তাকেও মেরে ফেলা হবে। তার নাম মনিকা। আর এরপরে লাইন কেটে যায়। জেসিকা তখন দ্রুত হেডকোয়ার্টারে ফোন দেয় এবং ওই মেয়েটির কথা তাদের বলে। তো হেডকোয়ার্টার থেকে তখন বলে ওই স্টেশনে তো কারোরই ফোন দেওয়ার কথা নয়, যদি কেউ ফোন দেয় তাহলে তাদের কাছে আসবে, এটা তো সম্ভব নয়। এটা শুনে জেসিকা একদমই হতবাক এবং পরবর্তীতে ফোন আসলে তাদের জানাবে, এটা বলে জেসিকা ফোন রেখে দেয়। তো এরপর সে রাতের খাবার খাচ্ছে। হঠাৎই তখন জেসিকার মুখের ভেতর একটা বড়সড় চুল বেরিয়ে আসে। সে আর খাবার খায় না। তখনই আবার সে স্টেশনের সামনে থেকে কিছু একটা শব্দ শুনে স্টেশনের বাইরে চলে আসে। চারপাশ ভালোভাবে দেখে সে ভিতরে ঢুকতেই যাবে, তখনই সে দেখে স্টেশনের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। জেসিকা একটু ঘাবড়ে যায়। এরপর সে পেছন থেকে ওই লোকটিকে বারবার ডাকে, কিন্তু লোকটির কোনো সারা শব্দ নেই। জেসিকা লক্ষ্য করে লোকটি স্টেশনের ভেতরে প্রসাব করে জায়গাটা নোংরা করে ফেলেছে। জেসিকা তখন লোকটির কাছে যায়। দেখা যায় এই লোকটি একটি পাগল। তো এরপর সে লোকটিকে বাইরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন আবার জেসিকা স্টেশনের ভেতর থেকে বেশ কিছু শব্দ শুনে সেদিকে যায়। এরপর সে হাঁটতে হাঁটতে ভেতরে একটা ওয়াশরুমে চলে আসে। এইখানে আসার পর সে দেখে ওয়াশরুমের ভেতরের অবস্থা বেশ খারাপ, মারাত্মক দুর্গন্ধ, চারপাশে ময়লা আবর্জনা পড়ে আছে। জেসিকা বের হয়ে ভেতরে একটা লকার রুমে চলে আসে। দেখা যায় লকারগুলো সব বন্ধ অবস্থায় আছে, তবে একটি লকার খোলা ছিল। জেসিকা উক্ত লকারের দরজা খুলে ভেতরে একটা ছবি দেখতে পায়, আর এই ছবিটি ছিল জেসিকার বাবার ছবি, যেখানে জেসিকার ছোটবেলার ছবিও ছিল। তার মানে এই লকারটি জেসিকার বাবার ছিল। তো এরপর জেসিকা লকারের দরজা বন্ধ করতেই সে একদম হতবাক হয়ে যায়, কারণ ওইখানে থাকা সকল লকারের দরজাগুলো সব খোলা অবস্থায় ছিল, যেগুলো একটু আগেই সব বন্ধ ছিল। জেসিকা বেশ অবাক হয় এই ঘটনায়। তো এরপর সে বেরিয়ে আসে। তখনই আবার স্টেশনে ল্যান্ডফোন বেজে ওঠে। সেই মেয়েটি অর্থাৎ মনিকা আবারও ফোন করেছে এবং এইবার সে বলে সে এইখান থেকে বের হতে চায়। তার সাথে থাকা অনেককেই তারা মেরে ফেলেছে। জেসিকা মেয়েটির অ্যাড্রেস জানতে চায়, তবে মেয়েটি অ্যাড্রেস না বলে বারবার একই কথা বলছে। এরপর সে বলে সে হয়তো কোনো শূকরের ফার্মে আছে, কারণ শূকরের ডাক সে শুনতে পাচ্ছে। এইটুকু বলতেই আবার লাইন কেটে যায়। তো জেসিকা তৎক্ষণাৎ হেডকোয়ার্টারে ফোন দেয়
এবং আবারও মনিকার কথা খুলে বলে। তো হেডকোয়ার্টার তখন বলে তারা এই বিষয়ে খোঁজ নিচ্ছে এবং শীঘ্রই তাকে জানানো হবে। তো জেসিকা টেবিলে বসে বই পড়ছিল। খানিকক্ষণ বাদে দেখা যায় জেসিকার পেছনে থাকা একটা আলমিরা আপনা আপনি পাশে সরে যায়। জেসিকা পেছনে তাকালে দেখে সবকিছু ঠিকঠাকই আছে, তবে এইরকম একই ঘটনা বারবার হচ্ছিল, যার ফলে এইবার জেসিকা একটু ভয় পেয়ে যায় এবং সে উঠে আলমিরাগুলো চেক করে। তবে সব ঠিকঠাকই থাকায় জেসিকা আবার চেয়ারে বসে পড়ে। তবে পরক্ষণই আলমিরাগুলো বিকট শব্দে পাশে সরে যায়। এইবার জেসিকা বেশ ভয় পেয়ে যায়। তখনই আবার ভেতরে একটা কক্ষ থেকে বেশ জোরালো শব্দ শুনে জেসিকা সেই দিকে যায়। এইবার শব্দটা স্টোররুম থেকে আসছিল। জেসিকা বন্দুক বের করে স্টোররুমে আসলে দেখে এইখানে সেই লোকটি কিছু একটা খুঁজছে। অবাক করার বিষয় এটাই যে সে ভিতরে কি করে ঢুকলো আর সে কি খুঁজছে। এইবার জেসিকা লোকটিকে আঘাত করে। এরপর সে লোকটিকে হাত করা পরিয়ে ভেতরে একটা সেলের ভিতরে নিয়ে আসে। জেসিকা লোকটিকে নিয়ে উক্ত সেলের ভিতরে ঢুকতেই সেলের দরজা বন্ধ হয়ে যায় এবং তখনই বাহির থেকে বেশ চিৎকারের শব্দ শোনা যায়। হঠাৎই তখন আলো নিভে যায়। বাহির থেকে ভেসে আসে বেশ বেদনাদায়ক চিৎকার। জেসিকা টর্চ নিয়ে সেলের দরজার কাছে আসতেই গ্লাস দিয়ে এমন দৃশ্য দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায়। খানিকক্ষণের জন্য জেসিকা অচেতন হয়ে পড়ে যায়। একটু পরে জ্ঞান ফিরে এসে দেখে তার দিকে কেউ টর্চ মেরে আছে। জেসিকা ভাবে সেলের ভিতরে সে আর ওই লোকটি ছাড়া কেউই নেই, তাই সে ওই লোকটিকে তাকে টর্চ দিয়ে দিতে বলে। কিন্তু তখনই টর্চের আলো সেই লোকটির দিকে মারা হয়। দেখা যায় ওই লোকটি অচেতন হয়ে পড়ে আছে। তাহলে টর্চ কার হাতে? এইবার জেসিকা বেশ ভয় পেয়ে যায়। জেসিকা তার টর্চ ফেরত চায়। তখনই ওইখানে লাইটগুলো ফ্লিকারিং করে এবং আবছা আলোতে জেসিকার পাশেই এমন কাউকে বা কাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে জেসিকা সেটা বুঝতে পারে এবং সে বেশ ভয়ে সেখান থেকে বেরিয়ে দরজা আটকে দেয়। তো এরপর সে আবার টেবিলে এসে বসে আছে। তখনই তার চোখ যায় তার মাথার উপরের দেওয়ালে লেখা স এর দিকে। জেসিকা তখন ভাবে হয়তো তার সাথে কেউ মজা করছে, তাই সে স্টেশনের সকল দরজাগুলো লক আছে কিনা সেটা চেক করে দেখে। তখন আবার বাইরের স্টেশনের পাশেই জেসিকা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি সেখানে দাঁড়িয়ে স্মোকিং করছিল। জেসিকা বাইরে এসে মেয়েটির সাথে কথা বলে। মেয়েটি জানায় তার নাম মেরিকো। তবে জেসিকা মেয়েটিকে এইখান থেকে চলে যেতে বলে। মেয়েটি তখন জেসিকাকে বলে, তুমি কি জানো এটা একটা ভৌতিক পুলিশ স্টেশন? তুমি হয়তো নতুন এসেছো। বেশ কিছু বছর আগে এই স্টেশনেই 3 জন সদস্য নাকি আত্মহত্যা করেছে। তাদের আত্মা এখন এই স্টেশনে ঘুরে বেরোয় এবং প্রতিদিন কিছু না কিছু ঘটতে দেখা যায়। ওই মারা যাওয়ার 3 জনের কিছু একটা ইচ্ছে ছিল যা তারা পূরণ করবে এবং সেটা আজ রাতেই। ভয়ানক কৌতূহলপূর্ণ কথা শেষ করে মেয়েটি সেখান থেকে বিদায় নেয়। তো এরপর জেসিকা স্টেশনের ভেতরে একটা কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ভেতরে একটা টেলিভিশন ফ্লিকারিং করছে। কিছু একটা অস্পষ্ট শব্দ শুনতে পাচ্ছিল। জেসিকা অবাক হয়ে উক্ত কক্ষের ভেতর প্রবেশ করতেই টেলিভিশনে একজন লোককে দেখা যায়। তার নাম মাইকেল পাওমিন। তিনি তার নিজের করা দোষগুলোর স্বীকারোক্তি দিচ্ছিলেন। পাশেই অন্য টেলিভিশনে আরও 2টি মেয়েকে দেখা যায়। তারাও তাদের দোষ স্বীকারোক্তি দিচ্ছিল। তারা 3 জন একই গ্রুপের সদস্য। তারা কিভাবে মেয়েদের নৃশংসভাবে হত্যা করত এবং কেন করত সেটা তারা স্বীকারোক্তি দিচ্ছে। এরপর তারা বলে তারা একটি শক্তিশালী মেয়ের আত্মা খুঁজছিল, যাকে হত্যা করে তারা তাদের শয়তানি শক্তিকে আরও শক্তিশালী করতে পারবে। আর এর জন্য নাকি তারা মেয়েদের একের পর এক হত্যা করত। তবে শেষের একটি শক্তিশালী মেয়েকে খুঁজে পাওয়ার আগেই পুলিশ তাদের ধরে ফেলে, যার ফলে তাদের ইচ্ছেটা অপূর্ণই থেকে যায়। যার জন্য তারা 3 জনই আত্মহত্যার পথ বেছে নেয় এবং সেটা এই পুলিশ স্টেশনে বসেই। জেসিকা এইসব শুনছিল আর তখনই আশেপাশে থাকা চেয়ারগুলো নিচ থেকে ঘোরা শুরু করে জেসিকাকে নিচে ফেলে দেয়। তখনই স্টেশনে ফোন বেজে ওঠে। জেসিকা দ্রুত ফোন তোলে এবং সে মনিকার কান্নার শব্দ শুনতে পায়। মনিকা জেসিকার কাছে সাহায্য চায়। সে বারবার বলছিল তাকে ওরা মেরে ফেলবে। জেসিকা তার কাছে তার ঠিকানা চায়, কিন্তু সে তার ঠিকানা বলছিল না। তখনই মনিকার জোরালো শব্দে ফোনের লাইন কেটে যায়। এতে জেসিকা বেশ ভয় পেয়ে আছে। সে ভাবে হয়তো মনিকাকে তারা মেরে ফেলেছে। তাই সে আবার হেডকোয়ার্টারে কন্ট্রোল রুমে ফোন দেয় আর আগের মতো পুরো ঘটনা তাদের খুলে বলে। এইবার কন্ট্রোল রুম থেকে তাকে জানায় তারা এটা নিয়ে দেখছে। তো জেসিকা ফোন রাখতেই স্টেশনের ভেতর থেকে সে একটা বাঁশি বাজানোর শব্দ শুনে সেদিকে এগোয়। এরপর সে একটা কক্ষের দরজা খুলে দেখে কক্ষের ভেতরে কিছু চেয়ার রয়েছে। সে একটু পাশে তাকিয়ে আবার কক্ষের ভেতরে ফিরে তাকালে দেখে এই অবস্থা, চেয়ারগুলো আগের মতো নেই। এটা বেশ অবাক করার মতোই ঘটনা। তো জেসিকা তখন ভাবে হয়তো কেউ তার সাথে মজা করছে। এটা কে জানার জন্য জেসিকা তাকে ডাকতে থাকে। কেন সে তার সাথে এমন মজা করছে, সামনে কেন আসছে না? তখনই স্টেশনের সামনে একজন অফিসার আসেন। এই অফিসারের নাম রায়েশ পাইস। জেসিকা অফিসারকে দেখে একটু শান্ত হয়। এতক্ষণে পরিস্থিতি থেকে জেসিকা একটু নিজেকে সামলে নেয়। তবে জেসিকা তার সাথে হওয়া এই অদ্ভুত ঘটনাগুলো অফিসারকে বলে, আর এও বলে তবে সে একাই থাকতে পারবে, তার ডিউটি শেষ করতেই হবে। এরপর তারা খানিকক্ষণ কথা বলে। তো অফিসার রায়েশ পাইস যাওয়ার সময় দেখা যায় এক ভয়ানক কাণ্ড।
সে ফিরে যাওয়ার সময় জেসিকা পেছন থেকে দেখে অফিসার মাথার পেছনের দিকটায় একটা সুবিশাল গর্ত। এটা কি করে হতে পারে? জেসিকা ভয় না পেয়ে ওই অফিসারের পেছনে যাওয়ার পরক্ষণেই দেখা যায় অফিসার উধাও, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর তখনই জেসিকার আশপাশ থেকে কিছু মেয়ের কান্না হাসির শব্দ শোনা যায়, কেউ আবার চিৎকার করে। এতে জেসিকা মারাত্মক ভয় পেয়ে যায়। হঠাৎ করেই তখন স্টেশনের ভেতরেই একটা ফাঁকা করিডোর থেকে কেউ একজনকে দেখা যায়, তবে সে মাটিতে শুয়ে আস্তে আস্তে সামনে এগোচ্ছে। লোকটি মৃত এটা বোঝা যাচ্ছে। এরপর ওই দেহটি আপনা আপনি হাওয়ায় ভেসে দাঁড়িয়ে পড়ে। দেহটির মাথায় একটা পলি দিয়ে মোড়ানো ছিল। ওই দেহটি তখন জেসিকার দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছিল। জেসিকা সেই দিকে বন্দুক তাক করতেই সেখানে আর কাউকেই দেখা যায় না। তখনই আবার জেসিকা একজনের গলা শুনতে পায়, সে সাহায্যের জন্য চিৎকার করছিল। জেসিকা দৌড়ে সেই লোকটির কক্ষের সামনে চলে আসে, যাকে সে আটকে রেখেছিল। দেখা যায় লোকটি চিৎকার করে বলছিল তাকে বের করার জন্য। জেসিকা লোকটিকে বের করতেই যাবে, তখনই আবার দেখা যায় কক্ষের ভেতরে এই অবস্থা। তিনজন লোক গলায় রশি দিয়ে ঝুলছে, তাদের মুখে পলি দিয়ে মোড়ানো অদ্ভুত আচরণ করছিল। এই দৃশ্য দেখে জেসিকা বেশ ঘাবড়ে যায়। সে তখন ওই লোকটিকে আর বের করে না। তখনই ভেতর থেকে অস্পষ্টভাবে গানের শব্দ ভেসে আসে। জেসিকা সেই দিকে এগোলে তার পেছনে একটা অদ্ভুত নারী মূর্তিকে এইভাবে হামাগুড়ি দিয়ে এগোতে দেখা যায়। তবে জেসিকা সেদিকে তাকালে তখন আবার সেটা ভ্যানিশ হয়ে যায়। জেসিকা উক্ত গান অনুসরণ করে একটা কক্ষের সামনে এসে দেখে এইখানে বেশ কয়েকটি মেয়ে একটা আয়নার সামনে বসে আছে। তবে অদ্ভুত বিষয় হলো তাদের প্রত্যেকের মুখে ভয়ানক রক্তাক্ত মাস্ক পরা, কিন্তু আয়নায় আবার প্রতিবিম্বে তাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তারা সবাই একটা গান গাইছে। তখনই উক্ত কক্ষের দরজা বন্ধ হয়ে যায়। সাথে সাথে কক্ষের সেই মেয়েগুলো উধাও, তাদের আর দেখা যায় না। এতে জেসিকা বেশ ভয় পেয়ে যায়। এরপর সে দরজা খুলে বাইরে বের হয়। তখনই ল্যান্ডফোনে আবার ফোন আসে। জেসিকা ফোন রিসিভ করতেই সেই মনিকা মেয়েটি বলে সে পালিয়েছে, এখন সে দৌড়চ্ছে। জেসিকা তখন মনিকার বর্তমান অবস্থা জানতে চায়। মনিকা জানায় সে কারমাইকেল রোড নামের একটা জায়গায় আছে। জেসিকা দ্রুত হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে ফোন দেয় এবং বলে সে মনিকার অবস্থান শনাক্ত করতে পেরেছে। তবে কন্ট্রোল রুম থেকে জেসিকাকে তখন জানানো হয় মনিকা নাকি মারা গেছে। জেসিকা এতে বেশ কষ্ট পায়, তবে তার থেকেও বেশি ভয় পায় যখন কন্ট্রোল রুম থেকে বলা হয় মনিকা 1 বছর আগেই মারা গেছে। এটা শুনে জেসিকা যেন একদমই হতবাক। যারা ওই তিনজন যারা মেয়েদের নির্মমভাবে হত্যা করত, মনিকা তাদের ভিতরে একজন। তাকেও মেরে ফেলা হয়েছে, বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আসলে ওই তিনজন যাদের এর আগেও জেসিকা টেলিভিশনে স্বীকারোক্তি দেখেছিল, তারা আসলে কালো জাদুর প্রয়োগ করে বিভিন্ন কর্মকাণ্ড চালাতো এবং মেয়েদের ধরে হত্যা করত। এইসব কথা শুনে জেসিকা এইবার সত্যি অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই জেসিকা দেখে ফ্লোরে একটা ছবি পড়ে আছে, আর এই ছবিটা তার বাবার হত্যার ছবি। হঠাৎই তখন ফ্লোরে আবার বেশ কিছু মেয়েদের ছবি দেখা যায়, যাদের প্রত্যেকেই খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারো মুখ থেতলে দেওয়া হয়েছে, এমনকি হাত পা বেঁধে তাদের টর্চার করতে করতে মারা হয়েছিল। এই সব কিছু দেখে জেসিকা ঠিক থাকতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে জেসিকা দেখে ছবিগুলো সেখানে আর নেই। তখন সে অফিসের ভেতর একটা জায়গায় কাউকে সরে যেতে দেখে। জেসিকা তার পিছু করতেই কেউ একজন জেসিকাকে আঘাত করে। এরপর দেখা যায় ওই লোকটি জেসিকাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। তো পরে দেখা যায় একটা কক্ষে জেসিকাকে এনে বসানো হয়েছে, তার সামনে একটি মেয়ে। ওই মেয়েটি তখন বলে তোমার ভেতর কি এমন আছে যা আমার ভেতরে নেই। এটা বলেই ওই মেয়েটি নিজের মাথায় বন্দুক দিয়ে গুলি করে নেয়। জেসিকা তো একদমই হতবাক, এটা কি হচ্ছে তার সাথে। তখনই ফোন বেজে ওঠে। জেসিকা ফোন রিসিভ করলে আবার সে মনিকার গলা শোনা যায়। তবে জেসিকা এইবার বলে তুমি তো আগেই মারা গেছো, তুমি সত্যি নও। তখনই জেসিকা তার টেবিলের নিচে একটা মেয়ের ভয়ানক মুখ দেখে সে বেশ ভয় পেয়ে পাশে লুকিয়ে পড়ে। দেখা যায় ওই মেয়েটি জেসিকাকে খুঁজছে। জেসিকা পাশে লুকিয়ে আছে। তবে এক পর্যায়ে ভয়ানক মেয়েটি জেসিকার সামনে চলে আসে। জেসিকা মারাত্মক ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুললে তখন সেখানে আর কাউকেই দেখা যায় না। তো জেসিকা এবার মারাত্মক ভয়ে আটকে ওঠে এবং সে স্টেশন থেকে বের হতে চায়। তবে দরজার কাছে গেলে দেখা যায় দরজা লক, সে খুলতে পারছিল না। গ্লাস ভাঙার জন্য বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে সেটা হাওয়ায় মিশে যায়, গ্লাস ভাঙে না। জেসিকা এইবার পুরোপুরিভাবে স্টেশনের ভেতরে আটকে পড়ে। আর তখনই তাকে কেউ ফোন দেয়। রিসিভ করলে দেখা যায় এটি জেসিকার বাবার ফোন। এটা কি করে সম্ভব, তার বাবা তো অনেক আগেই মারা গেছেন। তো তিনি তখন বলেন জেসিকা যেন এইখান থেকে না যায়, কারণ তার অসমাপ্ত কাজ জেসিকাকে শেষ করতে হবে। তখনই আবার জেসিকার পেছন থেকে সেই পাগল লোকটি হেঁটে যেতে দেখে জেসিকা তার পিছু করে। একটা জায়গায় গিয়ে ওই লোকটি দাঁড়িয়ে পড়ে। জেসিকা জিজ্ঞেস করে সে কিভাবে বের হলো, তবে লোকটি কোনো কথা বলছিল না। জেসিকা লোকটিকে ধরতে গেলে দেখা যায় লোকটির অবস্থা বিভৎস। তখনই আবার সেখানে বিদ্যুৎ চলে যায়। জেসিকা টর্চ অন করতেই সেখানে তখন আর কাউকেই দেখা যায় না। তো জেসিকা তখন ওই লোকটির কক্ষের দরজা খুলে দেখে এই অবস্থা।
তাকে কেউ মেরে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে। তখন জেসিকার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। দেখা যায় জেসিকার পেছনে কিছু ভয়ানক মৃত মানুষ চলে আসে, যাদের মুখগুলো আগের মতো পলি দিয়ে মোড়ানো ছিল। সে তখন সেখানে সেই 3 জন খুনিকেও দেখতে পায়, যাদের অবস্থা বেশ ভয়ানক ছিল। তারা চিৎকার করছে। এই দৃশ্য দেখে জেসিকা বেশ ভয়ে কক্ষ থেকে বের হয়। তখনই আবার সামনে অফিসার রাইস পাইসকে দেখা যায়। সে হাত দিয়ে তার মুখে ফায়ারিং করে। তার সাথে এসব কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছিল না। একটু পরে জেসিকা স্টেশনের ভেতরে কারোর উপস্থিতি টের পায়। সে বন্দুক নিয়ে সামনে এগোতেই দেখা যায় মুখে কাপড় বেঁধে কিছু লোক স্টেশনের ভেতরে ঢুকে পড়েছে। জেসিকা তাদের দিকে গুলি চালায়। এইভাবে বেশ খানিকক্ষণ জেসিকা ওই অজ্ঞাত লোকগুলোর ওপর ফায়ারিং করে এবং সে কয়েকজনকে মারতেও সক্ষম হয়। তবে একটু পরে দেখা যায় সেখানে সিনিয়র অফিসার কোহেন এসে জেসিকাকে ফায়ারিং করে। জেসিকা তো কিছুই বুঝতে পারছিল না। তখন জেসিকা পাশে তাকিয়ে দেখে সে যাদের গুলি করে হত্যা করেছে তারা আসলে মুখোশধারী কেউ নয়, বরং তারা বায়োক্লিনের সেই লোকগুলো যাদের আসার কথা ছিল কিছু এভিডেন্স নিতে। আসলে জেসিকা একটা ভ্রমের ভেতরে ছিল, যার জন্য সে ওই লোকগুলোকেও মুখোশধারী লোক ভেবে হত্যা করেছে। তখন দেখা যায় জেসিকাও সেই গানটি গাইছে, যেটা এর আগে মৃতদের কাছ থেকে সে শুনেছিল। তখন তার সামনে সেই 3 জন ভয়ানক হত্যাকারী আসে, যারা মেয়েদের হত্যা করত। তারা 3 জন এসে জেসিকার মুখে একটা কাপড় পরায়। তার মানে এই জেসিকাই তাদের শেষের সেই শক্তিশালী মেয়েটি, যার জন্য তারা এতদিন অপেক্ষায় ছিল। আর মুভিটি এইভাবেই শেষ হয়। আচ্ছা, আপনাকে যদি এমন একটি ভয়ানক স্টেশনে এক রাত কাটাতে বলা হয়, আপনি কি পারবেন? কমেন্টে লিখে যান। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।